আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়ে স্বামীর ঘরে এসেছি, কিন্তু আমার স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। একদিন আমার স্বামী তার গার্লফ্রেন্ডের সাথে যা করলো আমার সামনে, তা দেখে রীতিমতো আমি অবাক। নিজের চোখে বিশ্বাস করাতে পারছি না। আর এটা দেখার বাকি ছিল। ইচ্ছে করছিল কষে থাপ্পড় মারি, কিন্তু নিরুপায় আমি। আমার হাত পা বেঁধে রেখেছে। আমার নাম নীলিমা আক্তার। ফ্যামিলিতে বাবা আছে, মা নেই। আমাকে জন্ম দিতে গিয়ে মা মারা গেছে। পড়াশোনা মাস্টার কমপ্লিট করেছি। এখন বাবা আমার বিয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আমি বললাম, আমি বিয়ে করব না। এত পড়াশোনা করেছি, সেটা যদি কাজে না লাগাই তাহলে লাভ কি হলো? আমি চাকরি করতে চাই বাবা। বাবা বলল, না, আমাদের বংশের মেয়েরা চাকরি করে না। আমি তোমার বিয়ে দেব। এটাই আমার ফাইনাল ডিসিশন। অগত্যা, কি আর করা। বাবার জিদের উপর আমার কথা চলল না। বাবার কথাতে রাজি হতে হলো। আমার জন্য ছেলে দেখা শুরু হলো। একদিন বাবার দুঃসম্পর্কের জ্যাঠাতো ভাই আমাদের বাড়িতে এলেন। ওনাকে দেখে বাবা খুব খুশি হলেন। বাবা বললেন, কেমন আছিস তুই? অনেকদিন পরে দেখা, তা হঠাৎ কি মনে করে এদিকে? বাবার জ্যাঠাতো ভাইয়ের নাম লোকমান উদ্দিন। লোকমান চাচা বললেন, আর বলিস না, জমির ব্যাপারে একটু গঞ্জে গিয়েছিলাম। 5 কাঠা জমির নিয়ে একটু ঝামেলা চলছে, সেটার ব্যাপারে গিয়েছিলাম। আসার সময় ভাবলাম তোর সাথে দেখা করে যাই, তাই আসা। বাবা বললেন, ভালো করেছিস এসেছিস, তবে আজ তোকে যেতে দেব না। অনেক দিন পর দেখা হলো দুজনের, জমিয়ে আড্ডা দেব। লোকমান চাচা বললেন, তা বেশ, তোর কথাই থাকুক। তার নীলিমা কোথায়? তাকে তো দেখছি না। বাবা বললেন, পাশের বাড়িতে গেছে, ওর বান্ধবীর বাড়ি, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তারপর বাবা আমার বিয়ের ব্যাপারে কথা বলেন। সব শুনে লোকমান চাচা বলল, তা তো ভালো কথা। মেয়ে বড় হয়েছে, বিয়ে তো দিতে হবে। কোনো ছেলে সন্তান পেলি? বাবা বলল, এখনও দেখছি কোনো ছেলেকে মেয়ের পছন্দ হচ্ছে না। ছেলে পছন্দ হলে তো ছেলের ফ্যামিলিকে পছন্দ হচ্ছে না। একটা না একটা সমস্যা লেগেই আছে। মেয়েটাকে নিয়ে যে কি করি, কিছুই বুঝতে পারছি না। লোকমান চাচা বললেন, আহা, তুই এত চিন্তা করছিস কেন? তাহলে তো বলতে হয় আমি ভালো সময় এসেছি। ছেলে ঘরে থাকতে বাইরে কেন খুঁজছিস? বাবা বললেন, ঘরের ছেলে মানে? কি বলতে চাচ্ছিস খুলে বল। লোকমান চাচা বলল, আরে আমার ছেলের কথা বলছি। তানভীর হোসেন ওর নাম। তুই তো দেখেছিস, সে এখন ব্যাংকের বড় অফিসার, ভালো মাইনে বেতন পায়, দেখতে সুদর্শন। এমন ছেলে হাজারে পাবি না। বাবা বললেন, তা তো বুঝলাম, কিন্তু নীলিমা যদি পছন্দ না করে? লোকমান চাচা বলল, সেটা নিয়ে তুই চিন্তা করিস না। আমি আগামী সপ্তাহে গঞ্জে আবার আসব। তখন আসার সময় ছবি নিয়ে আসব। দেখবি নীলিমার পছন্দ হবে। সেদিনের মতো তারা দুজন গল্প স্বল্প করে কাটিয়ে দিল। পরের দিন লোকমান চাচা বাড়ি ফিরে গেলেন। গুনে গুনে 1 সপ্তাহ পর লোকমান চাচা ছেলের ছবি নিয়ে আমাদের বাড়িতে এলেন। ছেলের ছবি দেখে বাবার বেশ পছন্দ হলো। তারপর আমাকে দেখালো। সত্যি বলতে তানভীরকে আমার খুব পছন্দ হলো। আমি রাজি হয়ে গেলাম। বাবার সাথে কথা হলো, বিয়ের পর তানভীর আমাকে ঢাকায় নিয়ে যাবে, কারণ সে ঢাকায় একা থাকে। এদিকে তানভীর বিয়েতে অমত জানায়, তবে সেটা মায়ের কাছে। বাবাকে বলতে সাহস হলো না, কারণ তানভীর বাবাকে খুব ভয় পায় এবং সম্মান করে। তাই চাচি শুনে খুব অবাক হয়ে বললেন, খবরদার, এই কথা তোর বাবার সামনে ভুলেও বলবি না, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। এই নে মেয়ের ছবি, আশা করি তোর পছন্দ হবে। তানভীর বলল, কোনো প্রয়োজন নেই দেখার। তারপর এক প্রকার বাধ্য হয়ে বিয়েতে রাজি হলো। সুস্থভাবে আমাদের বিয়ে কমপ্লিট হলো। বিদায়ের সময় বাবাকে ছেড়ে যেতে একদম ইচ্ছে করছিল না। আমি তো তার একমাত্র অবলম্বন, আমাকে ঘিরে সবকিছু। আমি চলে যাওয়ার পর বাবা একা থাকবি কি করে, সেটা ভেবে বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। অনেক কষ্টে বাবার থেকে বিদায় নিয়ে শ্বশুর বাড়ি এলাম। রাতে আমাকে বাসর ঘরে দেওয়া হলো। তানভীর রুমে প্রবেশ করে সোফায় শুয়ে পড়ল। ব্যাপারটা কি হলো কিছুই বুঝতে পারলাম না। আমি কিছুক্ষণ বসে শুয়ে পড়লাম, কিন্তু চোখে ঘুম নেই। আজকের রাতটার জন্য সেই কবে থেকে স্বপ্ন বনে এসেছি, কিন্তু তা আর সত্যি হলো না। তানভীর কি এই বিয়েতে রাজি ছিল না? তাহলে কিছু বলল না কেন? চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ছে। জানি না কপালে কি আছে। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। ঘুম ভাঙল সকাল 7টার দিকে। উঠে প্রথমে চোখে পড়ল তানভীরের মায়াবী মুখটা। ঘুমন্ত অবস্থায় খুব সুন্দর দেখাচ্ছে। কয়েক মিনিট অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখলাম, তারপর ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে বারান্দায় দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখছি। এমন সময় তানভীরের ঘুম ভাঙল, তবে আমার সাথে কোনো কথা বলল না। ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে যায়। প্রায় 1 সপ্তাহ পর আমরা ঢাকায় চলে আসি। বাড়িতে থাকাকালীন তানভীর আমার সাথে কথা বলেনি, আমিও বলিনি। ঢাকায় এসে দুজনকে বাধ্য হয়ে কথা বলতে হচ্ছে। তানভীর আমাকে বলল, তোমার জিনিসপত্র ওই রুমে নিয়ে যাও, আজ থেকে তুমি ওখানে থাকবে। আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছি, কি বলছে এগুলো? সেদিকে তানভীরের কোনো খেয়াল নেই, নিজের জিনিসপত্র নিয়ে রুমে চলে গেল। আমি শুধু ওর চলে যাওয়ার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি। অসহায় লাগছে নিজেকে।
তারপর চুপচাপ নিজের জিনিসপত্র নিয়ে নির্ধারিত রুমে চলে এলাম। খুব কষ্ট পেয়েছি আমি তানভীরের কথায়। ভাবছি যদি পছন্দ না হয় তাহলে বিয়ে করার কি প্রয়োজন ছিল, না করলেই পারতো। কিছুক্ষণ পর তানভীর দরজার বাহিরে দাঁড়িয়ে বলল, আমি একটু বাইরে যাব, তোমার কিছু লাগবে? আমি বললাম, আমার কিছু লাগবে না। আমার কিছু লাগবে না শুনে তানভীর চলে গেল। প্রায় 2 ঘন্টা পর ঘরের যাবতীয় বাজার নিয়ে প্রবেশ করল। সেদিনের মতো তানভীর আর কোথাও গেল না, তবে নিজের রুম থেকে বের হয়নি। এদিকে আমি নিজের রুমে একা বসে আছি। অসহায় লাগছে নিজেকে। পাশের ঘরে নিজের স্বামী আর আমি এখানে বসে আছি। ইচ্ছে করছে গিয়ে জিজ্ঞেস করি কেন বিয়ে করেছে আমাকে, আবার নিজেকে দমিয়ে রাখি। দেখতে দেখতে প্রায় 2 সপ্তাহ হয়ে গেল। তানভীর দরকারি ছাড়া কোনো কথাই আমার সাথে বলে না। সারাদিন অফিসে থাকে, রাত করে বাড়ি ফিরে। জানি না কোত্থেকে আসে এত রাতে। প্রতিদিন খাবার নিয়ে বসে থাকি, নিজে না খেয়ে ওর জন্য ওয়েট করি। তানভীরকে খাইয়ে তারপর আমি খাবো, কিন্তু এদিকে তানভীর প্রতিদিন রাতে বাইরে থেকে খেয়ে আসে। একটিবার আমার কথা ভাবে না, হয়তোবা জিজ্ঞেস করতে পারে তুমি খেয়েছো, কোনো কিছুই জিজ্ঞেস করে না। এভাবে মাস খানেক কেটে গেল। ভাবলাম আজ জিজ্ঞেস করব কেন আমাকে বিয়ে করেছে। যেমন ভাবা তেমন কাজ। দুপুরে খেতে বসেছিল। নিজেকে স্বাভাবিক করে বললাম, আপনাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। তানভীর আমার দিকে না তাকিয়ে বলল, কি কথা? আমি বললাম, আমাকে কি আপনার পছন্দ না? তানভীর বলল, হঠাৎ এ প্রশ্ন? আমি বললাম, প্রশ্নের যথার্থ কারণ আছে, তাই বলছি। তানভীর বলল, একান্তই জানা জরুরি? আমি বললাম, জি। তানভীর বলল, আসলে আমি তোমাকে বিয়ে করতে চাইনি। বাবা জোর করে তোমাকে বিয়ে করতে বাধ্য করেছে। তবে তোমাকে স্ত্রীর অধিকার দিতে পারবো না। তানভীরের কথা শুনে রীতিমতো আমি অবাক। চোখ বড় বড় করে তাকিয়ে আছি ওর দিকে। মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। এক প্রকার ছুটে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিলাম। বুক ফাটা আর্তনাদ গলা দিয়ে সুর হয়ে বেরিয়ে এলো। আমার কান্নার শব্দ তানভীর শুনতে পাচ্ছে, কিন্তু একটিবারের জন্য সান্ত্বনা দিতে এলো না। এইভাবে প্রায় 6 মাস কেটে যায়। তানভীর একটুও পরিবর্তন হয়নি। স্বামীর ভালোবাসা কী জিনিস সেটা আমার নসিব হয়নি। শুধু দুঃখ, কষ্ট আর অবহেলাই পেয়েছি। আজ ভালোবাসা দিবস। তানভীর সকালবেলা রেডি হয়ে বেরিয়ে গেল। কোথায় গেছে জানি না। আমাকে কিছু বলার প্রয়োজন বোধ মনে করে না। সারাটা দিন বাড়িতে একা আমি। কিভাবে যে দিন কাটে নিজেও জানি না। ধরতে গেলে জেলখানার জীবন আমার। সারাদিন এনজয় করে রাতে ঘরে ফিরল তানভীর। যত সম্ভব আজ একটু নেশা করেছে, তাই ঠিকভাবে দাঁড়াতে পারছে না। আমি ওকে ধরে নিয়ে রুমে শুইয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ল। আমি ওর পা থেকে জুতো খুলে রাখলাম। হাতের দিকে নজর যেতেই দেখে মোবাইলটা চেপে ধরে আছে। এই 6 মাসে আমি কোনোদিনও তানভীরের মোবাইল হাত দেইনি। ইচ্ছে করছিল আজ একটু চেক করি। ও তো ঘুমিয়ে আছে, টের পাবে না, এই ভেবে ফোনটা হাতে নিয়ে দেখতে থাকি। গ্যালারিতে গিয়ে যা দেখলাম তাতে করে নিজের চোখকে বিশ্বাস করাতে পারছি না। একটা মেয়ের সাথে ক্লোজ অবস্থায় ছবি তুলেছে তানভীর। কোথাও মেয়েটাকে জড়িয়ে ধরে আছে, কোথাও কিস করছে, কোথাও আবার কোলে বসিয়ে। বুঝতে আর বাকি রইল না মেয়েটা তানভীরের কি হয়। ওর যখন গার্লফ্রেন্ড আছে তাহলে আমাকে কেন বিয়ে করেছে? শুধু বাবার ভয়ে, না অন্য কিছুর জন্য? এবার আমি হোয়াটসঅ্যাপের মেসেজ চেক করলাম। সেখানে মেসেজগুলো পড়ে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে আমার। ফোনটা রেখে চলে এলাম নিজের রুমে। সারা রাত আর ঘুম হলো না। কি করব কিছুই বুঝতে পারছি না। পরের দিন সকালে তানভীরের অফিস ছিল না, ছুটি ছিল। সকালে ঘুম থেকে উঠে ওকে কিছুই বুঝতে দিলাম না। প্রতিদিনের মতো নাস্তা বানিয়ে ওর সামনে দিলাম। তানভীর চুপচাপ খেতে থাকে। ভাবলাম মেয়েটাকে জিজ্ঞেস করব, কিন্তু ভয় হয়। তারপরও নিজেকে স্বাভাবিক করে জিজ্ঞেস করলাম, কাল সারাদিন কোথায় ছিলেন আপনি? তানভীর বলল, কোথায় আবার, বন্ধুদের সাথে ছিলাম। তানভীরের কথা শুনে বুঝতে পারলাম সে মিথ্যে বলছে। এবার আমার খুব রাগ হলো। প্রায় রাগিত সুরে বললাম, মিথ্যে কেন বলছেন? কাল তো আপনি অহনার সাথে ঘুরেছেন। আমার মুখে অহনার নাম শুনে তানভীর রীতিমতো অবাক হয়ে গেল। আমাকে বলল, কে বলেছে কাল সারাদিন আমি অহনার সাথে ছিলাম? আমি বললাম, শুধু তা না, কাল সারাদিন অহনাকে নিয়ে ঘুরেছেন। রেস্তোরাঁয় লাঞ্চ ডিনার দোনোটা করেছেন। তার সাথে অনেকগুলো ছবি তুলেছেন, তাও আবার একদম ক্লোজ। আমি কি জানতে পারি মেয়েটিকে? তানভীর বলল, তুমি কি আমার উপর নজর রাখছো? আমি বললাম, না, কাল আপনার ফোন দেখেছিলাম। তানভীর বলল, তুমি যখন অহনার ব্যাপারে জেনে গেছো তাহলে আর লুকোবো না। অহনা আমার গার্লফ্রেন্ড। আমি ওকে বিয়ে করতে চাই। তোমাকে বিয়ে করার কোনো ইচ্ছেই আমার ছিল না। শুধু বাবার জন্য তোমাকে বিয়ে করতে হয়েছে। আর একটা কথা, তুমি যা জেনেছ এবং শুনেছ এগুলো বাড়িতে যেন জানতে না পারে। আমি চুপচাপ দাঁড়িয়ে কান্না করছি। আমার সাথে কেন এমন হলো? আমি তো কখনো কারো ক্ষতি করিনি। তাহলে আমার এত বড় ক্ষতি কেন হলো?
সেদিন থেকে আমার চোখের ঘুম হারাম হয়ে গেল। নাওয়া খাওয়া লাটে উঠল, মুখে খাবার দিলে উল্টো বেরিয়ে আসে। এভাবে প্রায় 2 সপ্তাহ হয়ে গেল। একদিন মাথা ঘুরে পড়ে যাই, তাতে করে টেবিলের কোণায় মাথা লেগে যায়। খুব জোরে লাগে, যার ফলে কোণাটা একদম গেঁথে গেছে। তৎক্ষণাৎ আমি অজ্ঞান হয়ে পড়ি। তানভীর বাড়িতে ছিল না। রাতে এসে দেখে আমার এই অবস্থা। তাড়াতাড়ি করে আমাকে হসপিটালে নিয়ে যায়। ডাক্তার কপালে 5টা সেলাই করে স্যালাইন লাগিয়ে দিল। আমার শরীর অতিরিক্ত দুর্বল, তাই কেবিন থেকে ডাক্তার বেরিয়ে এলে তানভীর জিজ্ঞেস করলো আমার এখন কি অবস্থা। ডাক্তার বলল এখনের মতো বিপদ কেটে গেছে। রোগী আপনার কি হয়? তানভীর বিনা সংকোচে বলল আমার স্ত্রী। ডাক্তার বলল আপনি কি করেন? তানভীর বলল ব্যাংকের বড় অফিসার। ডাক্তার বলল ও আচ্ছা, ভালো। আপনি জানেন আপনার স্ত্রীর এমন পরিস্থিতির জন্য কে দায়ী? তানভীর বলল কে? ডাক্তার বলল আপনি নিজে। আমার তো মনে হয় না আপনি আপনার স্ত্রীর খেয়াল রাখেন। উনি ঠিক মতো খাওয়া দাওয়া করে না। উনি খুব টেনশনে ভুগছে, যার কারণে দিন দিন শরীর দুর্বল হয়ে গেছে। কম করে হলেও 1 মাস রেস্ট থাকতে হবে। আর আপনাকে বলছি, টাকার পেছনে না ঘুরে স্ত্রীর দিকে একটু নজর দিন। উনি যা বলে তা শুনুন, তা না হলে অনেক বড় ক্ষতি হবে ওনার। এই বলে ডাক্তার চলে গেল। ডাক্তারের কথায় কোনো গুরুত্ব দিল না তানভীর। 2 দিন পর বাড়িতে নিয়ে আসে আমাকে। আরও 5 দিন লেগে গেল আমি সুস্থ হতে, কিন্তু তানভীর আমার একটুও সেবা করেনি। একদিন তানভীর নেশা করে অহনাকে নিয়ে বাড়িতে ফেরে। সেই দিনও খুব বেশি নেশা করে। আমাকে বলল দেখ, তোর থেকেও বেশি সুন্দর আমার গার্লফ্রেন্ড, একদম পরীর মতো। আর তুই কিনা গেহভূত। আমি ওকে খুব ভালোবাসি, তুই দেখবি কতটা ভালোবাসি। এই বলে অহনাকে জড়িয়ে ধরে কিস করতে থাকে। অহনা সেটা পরম তৃপ্তিতে উপভোগ করতে থাকে। এদিকে আমি লজ্জায় ঘৃণায় মাথা নিচু করে নিয়েছি। ওরা একে অপরকে জড়িয়ে ধরে অশালীনতা শুরু করেছে, যেটা আমার সহ হচ্ছে না। তাই আমি বাধ্য হয়ে রুমে চলে যেতে চাইলে পেছন থেকে আমার চুলের মুঠি ধরে বলল কোথায় যাচ্ছিস? দেখবি না আমি অহনাকে কতটা ভালোবাসি। এখান থেকে 1 পাও নড়বি না। এই বলে আমার হাত পা বেঁধে দিল। তারপর আমার সামনে একে একে গায়ের কাপড় খুলতে থাকে। এখন আমার সামনে উলঙ্গ 2 মানব মুক্তি দাঁড়িয়ে আছে। ওরা ধীরে ধীরে আমার সামনে সঙ্গমে লিপ্ত হলো। আমি সহ করতে পারছি না, তাই চোখ বন্ধ করে নিলাম। কান্না করতে করতে চোখ ফুলে লাল হয়ে গেছে। এক সময় ভোর হয়ে গেল। তানভীর অহনা আগেই ঘুমিয়ে পড়েছে, কারণ দুজনেই নেশাকৃত ছিল। আমারও 2 চোখ জুড়ে ঘুম এলো ভোরের দিকে। তারপর আর কিছু জানি না। যখন ঘুম ভাঙলো তখন নিজেকে আবিষ্কার করি বিছানায়। বুঝতে পারলাম না এখানে কিভাবে এলাম। অহনা চলে গেছে। ওদের মাঝে কি কথা হয়েছে না হয়েছে আমি কিচ্ছু জানি না। তানভীর আমার রুমে বসেছিল। আমার ঘুম ভাঙতেই উঠে চলে গেল। কিছুক্ষণ পর আমার জন্য নাস্তা নিয়ে এলো। ওকে দেখে আমার পুরো শরীর ঘৃণায় রিরিয়ে উঠেছে। মুখটা অন্যদিকে ফিরিয়ে নিয়ে বললাম আমার খিদে নেই, এগুলো নিয়ে যেতে পারেন। তানভীর বুঝতে পারল কালকের ব্যবহারের জন্য আমি খুব কষ্ট পেয়েছি। তারপর আমাকে বলল সরি, কালকের ঘটনার জন্য সত্যিই আমি অনুতপ্ত। নেশার অবস্থায় জানি না কী থেকে কী করে ফেলেছি, কিছুই মনে নেই। সকালে ঘুম ভাঙতেই বুঝতে পারি। আমি বললাম আপনার কোনো দোষ নেই, সব আমার ভাগ্য। তানভীর বলল আমার জন্য নিজের ভাগ্যকে কেন দোষ দিচ্ছ? তোমার সাথে যা হয়েছে তার জন্য আমি দায়ী। আমি বললাম অহনাকে এত ভালোবাসেন, বিয়ে করে নিলেই তো পারেন। অবৈধভাবে মেলামেশা করা ঠিক না, বিয়ে করে ফেলেন ওকে। তানভীর বলল সেটা আমিও মনে মনে ভেবেছি, কিন্তু সমস্যা হলো তোমাকে নিয়ে। আমি বললাম আমাকে নিয়ে মানে? আমি তো আপনাদের বিয়েতে বাধা হয়ে দাঁড়াচ্ছি না। তানভীর বলল অহনা বলেছে তোমাকে ডিভোর্স না দিলে ও আমাকে বিয়ে করবে না, তাই প্রথমে তোমাকে ডিভোর্স দিতে হবে। ওর কথা শুনে কিছুক্ষণ তাকিয়ে রইলাম ওর দিকে। ডিভোর্সের কথা খুব সহজে বলে ফেলল। ও কি বুঝবে ডিভোর্সের পর একটা মেয়ের আর কিছুই বেঁচে থাকে না, তার সব শেষ হয়ে যায়। টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। নিজেকে স্বাভাবিক করে বললাম ঠিক আছে, আপনি রেডি করুন, আমি সাইন করে দেব। তবে আমার একটা আবদার আছে, সেটা রাখতে হবে আপনাকে। আমার কথায় তানভীর খুশি হলো। হাসি মুখে বলল কি আবদার বলো, চেষ্টা করব। আমি বললাম অহনাকে বিয়ে করার আগে 1 মাস ওর সাথে স্বামী স্ত্রী হয়ে থাকবেন। তানভীর কিছু না ভেবে বলে দিল ঠিক আছে, তোমার শর্ত আমি রাখলাম, কিন্তু এতে তোমার ফায়দা কি? এমনিতেই আমি ওকে বিয়ে করব। আমি বললাম আমার কথা এখনও শেষ হয়নি। তানভীর বলল বলো শুনছি। আমি বললাম আমাদের বিয়ে হয়েছে 1 বছর 2 মাস। এই 1 বছর 2 মাসে স্বামীর ভালোবাসা কী জিনিস পাইনি। অহনার সাথে 1 মাস স্বামী স্ত্রী হয়ে থেকে আপনি আমার কাছে আসবেন,
তারপর আমার সাথে পুরো 1 মাস থাকবেন। তবে এভাবে না, আমি আমার অধিকার সম্পূর্ণ পেতে চাই 1 মাসের জন্য। এখন বলুন, আপনি রাজি? তানভীর আমার দিকে কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমার কথা আমি রাখব, তবে পরে কিছু আবদার করতে পারবে না। কথা দাও। আমি বললাম, কথা দিলাম। তার পরের দিন তানভীর 1 মাসের জন্য অহনার বাসায় চলে যায়। অহনাকে বলে, তুমি আমি 1 মাস হাজব্যান্ড ওয়াইফের মতো অভিনয় করব, রিয়েল অভিনয়, তাহলে ও আমাকে ডিভোর্স দেবে। অহনা রাজি হয়ে গেল। 1 মাস ওরা হাজব্যান্ড ওয়াইফ হয়ে থাকলো। তার পরের মাসে তানভীর আমার কাছে এলো। আজ আমাদের বাসর রাত, 1 বছর 3 মাস পর। সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। আমি এমনভাবে সেজেছি যাতে করে তানভীর চোখ ফেরাতে না পারে। ঠিক তাই হলো। রুমে প্রবেশ করে আমাকে দেখে তানভীর থমকে দাঁড়ায়। বিস্ময়ে অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। মনে হচ্ছে এর আগে কখনো আমাকে দেখেনি। কিছুক্ষণ পর স্বাভাবিক হয়ে ধীরে ধীরে আমার সামনে এসে বসল। আমি মনে মনে খুব খুশি, নিজের স্বামীকে একান্তভাবে পাবো। পরে কি হবে সেটা দেখা যাবে। তানভীর বলল, সত্যি তোমাকে আজ স্বপ্নের নীলপরীর মতো লাগছে। চোখ সরাতে পারছি না, ইচ্ছে করছে বসে বসে সারা রাত তোমাকে দেখি। আমাকে দেখে তানভীর অহনার কথা ভুলেই গেছে। লজ্জা শরম ভুলে গিয়ে তানভীর আমাকে কাছে টেনে নিল। ওর পরশ পেয়ে আমি শিহরে উঠলাম। লজ্জায় চোখ বন্ধ করে নিলাম। তানভীর আমাকে শক্ত করে জড়িয়ে ধরে শুইয়ে দিল। আমার কপালে ঠোঁটে সারা মুখে কিস করতে থাকে। ধীরে ধীরে আমরা ভালোবাসার জোয়ারে ভেসে যেতে থাকি। তানভীর আমাকে খুব আদর করেছে। আজ আমাদের মাঝে কোনো বাধা নেই। সারা রাত আমাদের ভালোবাসা চলল। সকালে আমি ঘুম থেকে প্রথম উঠি। ফ্রেশ হয়ে তানভীরের জন্য নাস্তা তৈরি করি। তারপর তানভীরকে ডাকতে যাই। রুমে প্রবেশ করে দেখি তানভীর এখনও ঘুমোচ্ছে। ওকে ডাকতে আমাকে টেনে বুকের ভেতর নিয়ে নিল। আমি বললাম, এ কী করছেন, ছাড়ুন বলছি। সকাল 8টা বাজে, আপনার অফিসে লেট হচ্ছে। তানভীর আমাকে জড়িয়ে ধরে বলল, আহা ডিস্টার্ব করো না তো, দেখছো আমি আমার বউকে আদর করছি। বারবার অফিসে যেতে হবে, অফিসে যেতে হবে কেন বলছো? আমি বললাম, ওমা, আমি তো শুধু একবারই বললাম, বারবার কখন বললাম? তানভীর বলল, ওই হলো একটা। এখন চুপচাপ আমার বুকের মাঝে থাকো, তোমাকে প্রাণ খুলে আদর করি। এই বলে আমাকে আদর করতে থাকে। প্রায় আধা ঘন্টা পর দুজনেই উঠে পড়লাম। তানভীর ফ্রেশ হয়ে টেবিলে আসে। আমি বড় প্লেটে দুজনের জন্য নাস্তা বেড়ে নিই। তারপর পাশাপাশি বসে একে অপরকে খাইয়ে দিই। দুপুরের লাঞ্চ তানভীর অফিসে করে। ওর লাঞ্চ বক্স রেডি করে দিই। যাওয়ার সময় ওকে শক্ত করে জড়িয়ে ধরে কপালে কিস করি। তারপর বলি, লাঞ্চ করার আগে আমাকে ফোন দেবেন। তানভীর বলে, কেন? আমি বললাম, আপনি